আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 22 জনকে গানম্যান প্রদান। তারেক রহমানের নিরাপত্তায় হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা। গণতন্ত্রের ওপর আঘাত বললেন মির্জা ফখরুল। দুই পত্রিকা অফিসে হামলার ঘটনায় গ্রেফতার 17 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। ভিডিও ফুটেজ দেখে 31 জনকে শনাক্ত। খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের তাগিদ। পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে পর্যটকদের অন্যতম আকর্ষণ রেইনডিয়ার পালনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রথম আলো ও ডেইলি স্টারের দুই সম্পাদক সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া অন্তত 22 জনকে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শরীফ ওসমান হাদির মৃত্যুর 5 দিনের মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপির খুলনার বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তাহীনতায় ভোগা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়াদের গানম্যান দেওয়া হয়েছে। যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেকে আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোথায় আছে হলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম। বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। পদত্যাগের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার দুই সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া ছাড়াও তাদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রাজধানীতে প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এতে কেবল গণমাধ্যম নয়, গণতন্ত্রের উপরও আঘাত এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা মোকাবেলার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ প্রতিবাদ সভা। যোগ দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। মত প্রকাশের স্বাধীনতার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে লড়াই করার আহ্বান জানান বক্তারা। যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। আর 15 মিনিট হলেই যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। দেয়ালে পিঠ থেকে গেছে। প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করব আমরা। এটাই সময় একত্রিত হওয়ার, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার। এটা একদিনের যুদ্ধ নয়, এটা অনেক দিন এই যুদ্ধ চলবে। এই যুদ্ধের শেষ আমাদের দেখতে হবে। ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার কথা বলেন রাজনৈতিক নেতারা। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। কাছে কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। ইউনাইটেড থাকি, সেটি আজকে জাতির প্রত্যাশা। তাইলে আমরা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে পারব। কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কারণ রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটার প্রতি সম্মতি আছে। প্রতিবাদ সভার পর দেশের সব ধরনের সহিংসতা বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁও হোটেলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার 17 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে 31 জনকে শনাক্ত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে অ্যাকশনে যায়নি পুলিশ। নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওড়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ধানমন্ডিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও শুক্রবার রাতে তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তবে হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা নিতে রাজি নয় পুলিশ। পাবলিক ছিল 4-5 হাজারের মতো। এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থানকাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সেই অবস্থা ছিল না, আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো। দেশ বিদেশ থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনার বিষয়েও সদুত্তর দেয়নি ডিএমপির অতিরিক্ত কমিশনার। ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের 6-1 ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিচ্ছি। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 4 থেকে 500 জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন গুলি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সোমবার বেলা 11:15টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। স্থানীয়রা জানিয়েছেন গুরুতর আহত অবস্থায় তাকে নগরের 250 শয্যার হাসপাতালে নেন পথচারীরা। অবস্থার অবনতি হলে মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। মোতালেবের সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। 11টা বাজে এর আমার বউ আমার কান্দে দিছে, কি হয়েছে? আপনার ছেলের গুলি করছে, তাড়াতাড়ি নামেন। সূক্ষ্ম বিচার চাই, আর কিছু চাই না। সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এটা কেন, কোন কারণে এটা সংঘটিত হয়েছে, এটা সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে এটা আমাদের সামনে খোলাসা করা দরকার। বিগত সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে যে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন সময় আমাদের এই যে জুলাই যোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আক্রমণের শিকার হচ্ছে, আমরা এখানে খুবই শঙ্কিত। পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। চিকিৎসা চলতেছে, আর ঘটনা কোথায় ঘটছে, কে ঘটাইছে, কিভাবে ঘটছে, এগুলো আমরা আমাদের টিম কাজ করতেছে। ফিল্ডে 2টা টিম আছে ঘটনাস্থলে। আমরা খুব শীঘ্রই আপনাদের মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের জানাতে পারব। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতীয় নির্বাচনের আগেই 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে এই দাবি জানায় তারা। এর আগে 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা ও সেনাবাহিনীর মধ্যে থাকা ফ্যাসিবাদীদের গ্রেফতারের দাবি তোলা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে সমর্থক ও সতীর্থদের বিক্ষোভ মিছিল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে 1 মাসের মধ্যে হাদি হত্যার বিচারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব না দিলে দেশকে স্থিতিশীল রাখতে সহযোগিতা না করার ঘোষণা দেন তারা। হাদি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি যেয়ে থাকে, সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। এর আগে সকালে শাহবাগে হাদি হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা অন্তর্ভুক্ত করার দাবি তোলে তারা। FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। মঙ্গলবার বিকাল 3টায় শাহবাগ চত্বরে শহীদি শপথ নেওয়ার কথা জানায় ইনকিলাব মঞ্চ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আগামী 27শে ডিসেম্বর শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে সাক্ষাতের পর তিনি বলেন, বিএনপির প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 1.5 যুগ পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। এই উপলক্ষে সংবর্ধনা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বিএনপি। প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে 3টি বিষয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উঠে আসে তারেক রহমান প্রসঙ্গ। 25 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে।
সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি এই সমস্ত হয়, আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের এখতিয়ার থাকে, কিন্তু প্রাইমারিলি সব কিছু সরকারের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে যে 3টি বিষয়ে কথা বলেছেন তার মধ্যে প্রধান ছিল প্রার্থীদের বিরুদ্ধে মামলার সার্টিফাইড কপির বদলে মামলার তথ্য বিবরণী নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর 300 ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। বলেছেন 25শে ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে লাখো মানুষ জড়ো করার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে। একটা ইম্প্যাক্ট তো আছেই, এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন, এটা তো ইম্প্যাক্ট অফকোর্স আছে। এটা আমরা কোনো পরিকল্পনা, লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই, যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই। আমাদের এবারের প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দলে যোগ দেন তারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা। এবারে অন্যান্য সংবাদ। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আইয়ে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনের পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে যোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আফরোজা হাসির রিপোর্ট। বাংলার নদী শুধু জলধারা কিংবা ভৌগোলিক সত্তা নয়, এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। সমতল থেকে পাহাড়, ভূপ্রকৃতির ভিন্নতা সত্ত্বেও আবহমান বাংলায় নদী মানুষের বেঁচে থাকার রসদ। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি উন্নয়ন ও আধুনিকতার নামে পার্বত্য অঞ্চলের নদীগুলো আজ বিপন্ন। এমন বাস্তবতায় চ্যানেল আইয়ের মোস্তফা মনোয়ার স্টুডিওতে
পাহাড়ি নদীর গতিপ্রবাহ পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি নিরূপণ, গবেষণাসহ সব প্রজন্মকে নদী প্রকৃতি সংরক্ষণ আন্দোলনে যুক্ত করার প্রয়াসে পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। নদীর সৌন্দর্য, নদীর অববাহিকা, এ সব কিছুই আসলে আমাদের জাতীয় জীবনেও মারাত্মকভাবে প্রভাব রাখে। এই গ্রন্থটি ভবিষ্যতে পাহাড়ি নদী নিয়ে গবেষণা, নীতি, পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধিতে একটি সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে এবং নদী আন্দোলনকারীদের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা যোগাবে। নদী রক্ষায় নীতি পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনায় তাগিদ বিশিষ্টজনদের। প্রত্যেকটা নদীর উৎপত্তি এবং এই নদীগুলোর সাথে কি কি সম্পর্ক, ওখানকার মানুষ এবং জীবন জীবিকার তার চলন, এটার একটা বিস্তৃত বর্ণনা আছে। আমরা এখনো যদি নদীগুলো রক্ষায় এগিয়ে না আসি তাহলে সভ্যতা থাকবে না, সমাজ থাকবে না, প্রকৃতি থাকবে না এবং আমাদের জীবন থাকবে না। পরিবেশ প্রকৃতি এটা ভালো রাখতে হলে প্রত্যেকেরই স্ব স্থান থেকে আমাদের সেই দায়িত্বগুলো পালন করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে আলাদা একটা বডি তৈরি করতে হবে, যাতে করে আমরা দায়িত্বশীল হই বা আমরা দায়িত্ববান হই যে আমরা এই নদীটাকে এরা মিলে সংরক্ষণ করব। সভ্যতা, প্রাণ প্রকৃতি টিকিয়ে রাখতে নদী রক্ষার বিকল্প নেই বলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পাহাড় এবং ছড়া এবং নদী একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দিন দিন আমাদের এই চারপাশের নদীগুলো, বিশেষ করে ঢাকা শহরের চারপাশে যে নদীগুলো আছে সেগুলো খুবই বেশি আমরা বলবো কলুষিত হয়ে গেছে। কলকারখানার যে বর্জ্য ছেড়ে দিচ্ছি আমরা, কেমিক্যালের বর্জ্য বলি, অন্য বর্জ্য বলি, সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের এই নদীগুলোকে। আমরা যতই বলি সচেতনতার কথা, পাশাপাশি যদি আইনের প্রয়োগ না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা এই জিনিসগুলো থেকে মানুষকে বিরত করতে পারবো না। এবং এর জন্য কিন্তু সরকারের ভূমিকাটা খুব বেশি প্রয়োজন, পাশাপাশি আমাদের ভূমিকা। তো দুটোর সমন্বয় যখনই হবে তখনই কিন্তু আমরা একটা ভালো ফল পেতে পারি। এর থেকে শুধু কথার মধ্যে না থাকে, যাতে শুধু সভা সমিতির মধ্যেই না থাকে, আমরা যেন ফিল্ডে গিয়ে প্র্যাকটিক্যালি কাজ করি, হাতে হাত মিলিয়ে যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ বান্ধব উদ্যোগে বিপন্ন নদী প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি প্রান্তিক জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী অধ্যুষিত দুর্গম শৌলমারী চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। হিমালয়ের তুলনামূলক নিকটে হওয়ায় উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। আবহাওয়ার তথ্য বলছে লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। জেলার কালীগঞ্জের তিস্তা ও ধরলা নদী অববাহিকার বিচ্ছিন্ন বিস্তীর্ণ চর শৈলমারী। জলবায়ু পরিবর্তন ও ঋতুচক্রের পালাবদলে নদী ভাঙন, বন্যা, অসময়ে বৃষ্টিসহ বাড়তি তাপমাত্রার মতো দুর্যোগ এই জনপদের স্বাভাবিক চিত্র। সীমাবদ্ধ অর্থনীতির শৈলমারী চরে জীবিকা যুদ্ধের বিপরীতে শীতজনিত রোগশোক দুর্ভোগ বাড়িয়েছে স্থানীয়দের। সুবিধাবঞ্চিতদের স্বস্তির বার্তা দিতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধের পাশাপাশি কম্বল বিতরণ। ওষুধ পাশি কাছে কম্বল পাশি, যে মানুষ দিচ্ছে তার সাথে দোয়া করবো 100 বার। কম্বল পাশি, ঔষধ পাতি পাশি, যারা দিল তাই ধরে আল্লাহর রহমত করে। তারপর হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভাগ্যে থুইছে পাশি। শহর অঞ্চলে আমরা কিছু পাই না, এবার পাইছি। ব্যথাতে পাশি না, ঔষধ পাশি। ঔষধ থেকে শুরু করে কম্বল, শীতের এরকম দ্রব্য পাইলাম।
এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। যারা চিকিৎসা অভাবে, চিকিৎসা কেন্দ্রের অভাবে চিকিৎসা নিতে পারে না, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা এই এলাকার মানুষ কৃতার্থ, আমরা ধন্যবাদ জানাই। কম্বল এবং ওষুধপত্র, চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে অনেক দিয়েছেন, অনেক লোক এসেছে। এখানকার লোক আমরা সকলেই আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই চরটা এত দুর্গম যে আমরা যতটুকু পারলাম দিলাম। এর পাশাপাশি যদি আরও কোনো দাতা সংস্থা বা কোনো সরকারি প্রতিষ্ঠান, যদি কোনো এনজিও প্রতিষ্ঠান এগিয়ে আসে, তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। শৌলমারী চরের আর্থসামাজিক প্রেক্ষাপট বলছে, একদিকে যেমন উর্বর মাটিতে প্রচুর ফসল ফলছে, অন্যদিকে তিস্তার ভাঙন ও বন্যা কেড়ে নিচ্ছে সেই সম্পদ। চরের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: গত বছরের রেকর্ড ছাড়িয়ে সৌদি আরবে ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর। স্বচ্ছতার অভাবের অভিযোগে অবিলম্বে দণ্ড কার্যকর স্থগিতে জাতিসংঘের আহ্বান। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সৌদি আরবে চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকর করার হার অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব বড়দিনে রেইনডিয়ার টানা স্লেজে চড়ে শিশুদের উপহার দেওয়ার বিশ্বাস থেকেই এই হরিণ বড়দিনের অন্যতম প্রতীক। তবে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের রেইনডিয়ার শুধু উৎসবের প্রতীক নয়, স্থানীয় মানুষের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। দেশটির রোভারিয়ামের তাভা রেইনডিয়ার ফার্মে দর্শনার্থীরা দেখতে পারেন রেইনডিয়ার ও তাদের সঙ্গীদের দৈনন্দিন জীবন। কেমিজোকি নদী তীরের এসব খামারে রয়েছে প্রায় ২ লাখ রেইনডিয়ার, যেগুলো লালন পালন করেন প্রায় ৪,৫০০ পরিবার। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রিহ্যাবের ৪ দিন ব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে বুধবার। ২৭শে ডিসেম্বর পর্যন্ত ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলবে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় এই আয়োজন। সিরডাপ মিলনায়তনের সংবাদ সম্মেলনে রিহ্যাব জানিয়েছে, বুধবার বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্শনার্থীরা ৫০ ও ১০০ টাকার টিকিট কেটে রিহ্যাব ফেয়ারে ঢুকতে পারবে। বাকি ৩ দিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ ২২ জনকে গানম্যান প্রদান। তারেক রহমানের নিরাপত্তায় হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা। গণতন্ত্রের উপর আঘাত বললেন মির্জা ফখরুল। দুই পত্রিকা অফিসে হামলার ঘটনায় গ্রেফতার ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত। খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের তাগিদ। পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।